হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। সো ডিবিএমএস এর আজকের ক্লাসে আমরা শিখব ট্রানজ্যাকশন। এই ট্রানজ্যাকশনটা কি, সেটা কিভাবে কাজ করে আমরা স্টেপ বাই স্টেপ আজকে দেখব। যখনই আপনি ট্রানজ্যাকশন ওয়ার্ডটা শুনেন তখনই সাথে সাথে আপনার মাথায় যে জিনিসটা আসে সেটা হচ্ছে এটা, মানি ট্রানজ্যাকশন। এখন এই মানি ট্রানজ্যাকশনটা অনেকভাবে হতে পারে, ম্যান টু ম্যান হতে পারে, কিংবা ব্যাংকের অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট হতে পারে। ডিবিএমএস এর ভাষায় ট্রানজ্যাকশন বলতে বোঝায় ট্যাবলের মধ্যে যে ডেটাগুলো আছে সেগুলোকে চেঞ্জ করা। তো চলুন আমরা আরেকটু গভীরে যাই। ট্রানজ্যাকশন বলতে আমরা কি কি ধরনের ট্রানজ্যাকশন করতে পারি? হতে পারে সেটা অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট মানি ট্রান্সফার, কিংবা হতে পারে উইথড্র মানি, অথবা হতে পারে ক্রেডিট অ্যামাউন্ট। আমি ব্যাংকের ট্রানজ্যাকশন রিলেটেড একটা এক্সাম্পল দিয়ে ডিবিএমএসে সেটা কীভাবে কাজ হতে পারে ওটা আমি একটু বোঝানোর চেষ্টা করব, তাহলে আশা করি আপনাদের বুঝতে ইজি হবে। সো এই ধরনের ট্রানজ্যাকশন হতে পারে ব্যাংকে, ঠিক আছে। এখন ডিবিএমএস অ্যাকচুয়ালি সংজ্ঞাটা কেমন? Transaction is a set of operations used to perform a logical unit of work। মানে হচ্ছে কোনো একটা কাজ করার জন্য আমরা যদি কোনো সেট অফ অপারেশনস করি এদেরকেই বলা হয় ট্রানজ্যাকশন। অথবা আপনি আর একটু সহজভাবে বলতে পারেন ট্রানজ্যাকশন জেনারেলি রিপ্রেজেন্ট চেঞ্জ ইন ডেটাবেস, যেটা আমি মাত্রই বললাম। ডেটাবেসে যে কোনো কিছু চেঞ্জকে আমরা বলবো ট্রানজ্যাকশন। এটা আমরা ব্যাংকের এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, কারণ নর্মালি ব্যাংকে ডেটাবেস মেনটেন করা হয় যেখানে ইউজারদের ইনফরমেশন থাকে। যখনই কোনো ইউজার টাকা ট্রান্সফার করে অ্যাকাউন্ট টু অন্য অ্যাকাউন্টে, কিংবা মানি উইথড্র করে বা ক্রেডিট করে অ্যামাউন্ট, তখনই কিন্তু ডেটাবেসে ডেটাতে চেঞ্জ আসে। তো আমি ব্যাংকের এক্সাম্পল দিয়ে ট্রানজ্যাকশনটা বোঝানোর চেষ্টা করব। নর্মালি ভাবেন, যখনই আপনি এটিএম থেকে টাকা তুলতে যান, ঠিক আছে, তখন কিছু স্টেপ আমাদের করা লাগে, আমরা কিছু সেট অফ অপারেশনস করি, কিন্তু আমাদের মেইন পারপাসটা কি? আমরা মানি উইথড্র করব। সো আমাদের ওয়ার্কটা কি? উইথড্র মানি। এবার আসেন আমরা কি কি অপারেশনস করি, কারণ সেট অফ অপারেশনসটাকেই বলা হচ্ছে ট্রানজ্যাকশন, ঠিক আছে। তো আমরা কি কি করি? সর্বপ্রথম আমরা যে কাজটা করি সেটা হচ্ছে কার্ড এন্টার করি। যখন আপনি কোনো এটিএমে ঢুকেন, জাস্ট একটু চিন্তা করেন আপনি কি কি করেন। প্রথমে আপনি কার্ডটা ঢুকান, তারপর আপনাকে পিন দিতে বলে সে, কিন্তু আপনি কার্ড ঢুকানোর সাথে সাথে কার্ডের যে নাম্বারটা আছে ওটা ডেটাবেসে নিয়ে আপনার ইনফরমেশন ফ্যাচ করে নিয়ে আসে। ডেটাবেসে ওই কার্ড নাম্বারের থ্রুতে যে ইনফরমেশনগুলো আছে, আপনার নেম, দেন আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে, হাবিজাবি, এই সব কিছু কিন্তু রিড করে নিয়ে আসে। সো ডেটাবেস থেকে ডেটা ফ্যাচ করে নিয়ে আসলো। এবার আপনাকে পিন এন্টার করতে হবে, কারণ ওই যে আপনার কার্ড নাম্বারের থ্রুতে যে পিনটা রেজিস্ট্রেশন করা হয়েছে ওই পিনটা কিন্তু ওদের কাছে আছে, ডেটাবেস থেকে রিড করে অলরেডি নিয়ে আসছে। এবার আপনি পিন দিবেন, 4 ডিজিটের পিন দিবেন। পিন নাম্বার যদি তারা যে রিড করে নিয়ে আসলো ওই পিন নাম্বারের সাথে মিলে, তখনই আপনাকে প্রবেশ করতে দিবে বা টাকা তোলার পরের ফাংশনালিটিগুলো আপনি দেখতে পারবেন। এবার ডেটাবেস থেকে ইনফরমেশন রিড করে নিয়ে এসে আপনাকে বলবে আপনি কোন অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে চান। আপনি কি সেভিংস অ্যাকাউন্ট থেকে তুলতে চান, নাকি হাবিজাবি অনেকগুলো কিন্তু অপশন থাকে। এখন আপনি মনে করেন সেভিংস অ্যাকাউন্ট থেকেই টাকা তুলবেন। এরপর আপনি কি করেন? উইথড্র অ্যামাউন্টটা দেন, যে আমি এত টাকা তুলবো, 5,000 বা 10,000 হোয়াটএভার, আপনি একটা অ্যামাউন্ট দেন। এরপরে কি করে? এই অ্যামাউন্টটা নিয়ে গিয়ে ব্যাকএন্ডে ডেটাবেসে সে কোয়েরি করে। ফর এক্সাম্পল, আপনার অ্যাকাউন্ট থেকে যে সে যখন রিড করে ইনফরমেশন নিয়ে আসলো, সেখানে আপনার অ্যাকাউন্টে টাকা আছে 10,000। এখন আপনি উইথড্র অ্যামাউন্ট দিলেন 5,000, তাহলে সে ক্যালকুলেশন করে দেখে যে আপনি কি ওই টাকাটা তোলার জন্য এলিজিবল কিনা, মানে আপনি ওই পরিমাণ টাকাটা তুলতে পারবেন কিনা। 10,000 টাকা যখন আপনার অ্যাকাউন্টে থাকে, আপনি নিশ্চয়ই 11,000 টাকা তুলতে পারবেন না, তাই না? সো সে এই কোয়েরিটা ফ্যাচ করে দেখে আপনি টাকাটা তুলতে পারবেন কিনা। যদি আপনি এলিজিবল হন দেন টাকাটা আপনার হাতে চলে আসে। সো আপনি টাকাটা পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এরপর আরও ফর্মালিটিস আছে, যেমন যদি আপনার রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বার থাকে ব্যাংকে, ওই মোবাইল নাম্বারে একটা SMS চলে আসে যে এই মুহূর্তে এত টাকা তোলা হয়েছে। ওকে, তো আপনি যখন এটিএম থেকে টাকা তুলতে গেলেন, এই যে সেট অফ অপারেশনসগুলো কিন্তু হচ্ছে, বাট পারপাস কি? আপনি একটা কাজ করছেন যেটাকে বলা হচ্ছে উইথড্র মানি। এই উইথড্র করতে গিয়ে আপনাকে অনেকগুলো অপারেশন করতে হলো। সো পুরো ব্যাপারটাকেই বলা হচ্ছে ট্রানজ্যাকশন। আর ট্রানজ্যাকশনটা কোথায় হয়? বেসিক্যালি ডেটাবেসে। কারণ আপনি যখন টাকাটা তুলে ফেললেন, আপনার অ্যাকাউন্টে যে ইনফরমেশনটা আছে ডেটাবেসের কোনো ট্যাবলে, সেখানে কিন্তু টাকাটা কমে গেছে। 10,000 ছিল আগে, আপনি তুললেন 5,000। সো এখন বর্তমানে টাকা আছে কত? আর 5,000। তো এই যে চেঞ্জটা হলো ডেটাবেসে, এটাকেই বলা হচ্ছে ট্রানজ্যাকশন।
তো চলুন আমরা আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি কিভাবে ট্রানজ্যাকশনটা ডেটাবেজের মধ্যে হচ্ছে। ট্রানজ্যাকশনের মেইন যে অপারেশনগুলো আছে সেগুলো হলো রিড, রাইট এবং কমিট। আচ্ছা, রিড এবং রাইট বলতে কি বোঝায়? রিড মানে হচ্ছে ডেটাবেজে অ্যাক্সেস করা, সোজা বাংলায় একদম, আপনি ডেটাবেজে অ্যাক্সেস করে ইনফরমেশনগুলো রিড করছেন। আর রাইট মানে কি? ডেটাবেজে চেঞ্জ করা। এই যে আমি একটু আগে বললাম 10,000 টাকা ছিল, আমি 5,000 টাকা তুলে ফেললাম, তাহলে ডেটাবেজে ডেটাটা আপডেট হয়ে গেছে, 10,000-এর জায়গায় এখন 5,000 আছে। ঠিক আছে, সো রিড এবং রাইটটা হচ্ছে মেন অপারেশন। আর রিড রাইট করতে গেলে আপনি যখন ডেটাবেজে কোনো কিছু চেঞ্জ করবেন, আপনাকে সবার শেষে কমিট ইউজ করতে হবে। কমিট মানে হচ্ছে যা যা চেঞ্জ হয়েছে সব এখন ডেটাবেজে ইফেক্ট ফেলবে। তো পুরো প্রসেসটা আসলে কিভাবে হয়? প্রথমে যখনই আমরা কোনো ডেটাবেজ থেকে ইনফরমেশন পড়তে যাই বা ডেটাবেজে অ্যাক্সেস করতে যাই, সেটা আসলে কিভাবে হয়? এপিআই এর থ্রোতে, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, কোনো একটা এপিআই এর থ্রোতে আমরা ডেটাবেজের যে সার্ভার আছে ওটাতে হিট করি ডেটাবেজে ঢোকার জন্য। ডেটাবেজ সার্ভারে যখন আমরা হিট করি, তার ব্যাকএন্ডে কী থাকে? একটা হার্ড ডিস্ক থাকে যেখানে ডেটাবেজের ডেটাগুলো স্টোর করা আছে। সো এপিআই থ্রোতে ডেটাবেজ সার্ভারে আমরা হিট করি, দেন সে হার্ড ডিস্কে ঢুকে ডেটাগুলোকে নিয়ে আসে। ব্যাকএন্ডে প্রসেসটা এইভাবেই হয়। এখন আসেন, আমাদের অপারেশনটা কি? ট্রান্সফার। আমরা এ অ্যাকাউন্ট থেকে বি অ্যাকাউন্টে মানি ট্রান্সফার করব। সিম্পলি, একদম সিম্পলি চিন্তা করেন, বইয়ের থিওরিটিক্যাল কথাবার্তা বাদ দিয়ে নর্মালি ভাবেন, এ থেকে বিতে মানি ট্রান্সফার করব, দ্যাটস ইট। বর্তমানে এ অ্যাকাউন্টে টাকা আছে 2,000 আর বি অ্যাকাউন্টে টাকা আছে 5,000। এটা হচ্ছে বর্তমান সিনারিও। এবার আসেন, আমরা যখন ট্রান্সফার করব, রিড রাইট অপারেশনগুলো করব, সেগুলোকে বোঝার চেষ্টা করি। সবার প্রথমে আমার উদ্দেশ্য হচ্ছে এ থেকে বিতে টাকা ট্রান্সফার করা। ওকে, সো সবার প্রথমে আমরা কি করব? এর ইনফরমেশনটা রিড করব। সো আর ব্রেকেটে এর ইনফরমেশনটা আমি রিড করছি। এখন রিড করা মানে কি আসলে? এর যে অ্যাকাউন্ট নাম্বার থাকবে না, ওই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আমরা ঢুকে এর ইনফরমেশনগুলো নিয়ে আসবো। তার নাম কি, দেন তার অ্যাকাউন্টে কত টাকা আছে, বেসিক ইনফরমেশনগুলো আমাদের দরকার, সেগুলো আমরা নিয়ে আসবো। এবং যে এ অ্যাকাউন্ট থেকে বিতে টাকা ট্রান্সফার করবে সে আদৌ অথেন্টিকেটেড পার্সন কিনা, ওটাও তো দেখা দরকার আছে। সো আমরা ইনফরমেশনগুলো নিয়ে আসলাম, একে রিড করলাম। তো যখনই এর অ্যামাউন্টটা রিড করব, আমরা দেখতে পাবো এতে টাকা আছে 2,000। ওকে ফাইন, এটা হচ্ছে রিড অপারেশন, মানে ডেটাবেজে অ্যাক্সেস করা। এরপরে আমরা কি করব? এ ইজ ইকুয়াল টু এ মাইনাস 1,000। আমরা একটা অ্যারিথমেটিক অপারেশন চালালাম যে এতে আগের যা ছিল তার থেকে 1,000 বিয়োগ করো, কেননা আমি এ থেকে 1,000 টাকা বিতে ট্রান্সফার করব। তাহলে কি হলো? এ ইজ ইকুয়াল টু এ মাইনাস 1,000। তো এতে যদি আগে থেকে 2,000, সেখান থেকে 1,000 বিয়োগ চলে যাবে। ওকে ফাইন, এ এর ভ্যালু কমে গেল। এবার আমরা কি করব? রাইট এ। ডাব্লিউ এ মানে হচ্ছে এ এর ভ্যালুটাকে এখন আমরা রাইট করে দিব। সো বর্তমানে এ এর ভ্যালু হচ্ছে 1,000। এখানে একটা জিনিস মনে রাখবেন, আমরা কিন্তু ডেটাবেজে এখনও সরাসরি অ্যাক্সেস করছি না। এই যে পুরো প্রোগ্রামটা চলছে, প্রসেসটা হচ্ছে রিড রাইট, এগুলো কিন্তু হচ্ছে র্যামে। আমরা যখন সি বা সি প্লাস প্লাস, জাভা এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করি, আমরা জানি প্রোগ্রাম চলে সবসময় র্যামে। আমরা প্রোগ্রামটা যখন সেভ করি সেটা আমরা রমে করি, আমাদের হার্ড ডিস্কে থাকে। আমরা যখন একটা কোড লিখি, 10 লাইন 12 লাইনের একটা ছোট কোড লিখি, ওটা আমরা হার্ড ডিস্কে লিখি, ঠিক আছে। বাট সিপিইউ কখনো সরাসরি হার্ড ডিস্কে প্রসেস করতে পারে না, সিপিইউ প্রসেস করে র্যাম থেকে। কারণ সিপিইউ অনেক ফাস্টার কাজ করে, আমাদের হার্ড ডিস্ক তুলনামূলক একটু স্লো। র্যাম অনেক ফাস্টার রিপ্লাই দেয়। এই জন্য যখনই আপনি কোনো প্রোগ্রাম রান করেন, তখন কি হয়? বেসিকলি প্রোগ্রামটা র্যামে এসে প্রসেসে কনভার্ট হয়, অ্যান্ড দেন সিপিইউ ওই প্রসেসটাকে এক্সিকিউট করে একটা ফলাফল দেয়। এখন আমরা যে রিড রাইটের কাজগুলো করছি, এগুলো কিন্তু র্যামে হচ্ছে। আমরা পার্মানেন্টলি ডেটাবেজে এখনও কোনো চেঞ্জ করি নাই। যখনই আমাদের রিড রাইট সব কাজ শেষ হয়ে যাবে, আমরা কমিট করব, তখনই এই চেঞ্জেসটা ডেটাবেজে গিয়ে অ্যাপ্লাই হবে। ওকে, সো আমরা রাইট করলাম এর ভ্যালু, এর বর্তমান ভ্যালু হচ্ছে 1,000। এবার আমরা যাব বি অ্যাকাউন্টে, রিড বি। বি এর অ্যাকাউন্ট থেকে আমরা বি এর ইনফরমেশনগুলো অ্যাক্সেস করে নিয়ে আসলাম, যে বি এর নাম কি, সে অথেন্টিকেটেড ইউজার কিনা, এবং তার কত টাকা আছে, এভরিথিং আমাদের চলে আসলো। সো আমরা দেখব বি এর মানি আছে এখন 5,000। ওকে ফাইন, তো 1,000 টাকাটা আমরা এ থেকে নিয়ে বিতে পাঠাবো। সো এ থেকে বিয়োগ হয়ে গেল, বিতে গিয়ে যোগ হয়ে যাবে, বি ইজ ইকুয়াল টু বি প্লাস 1,000। ব্যাস, তাহলে বি এর যখন আমরা রাইট করব, বর্তমান ভ্যালু কত হবে? 6,000। এখনও এই সব প্রসেস কিন্তু র্যামেই হচ্ছে, আমরা সরাসরি ডেটাবেজে এখনও কোনো চেঞ্জ করি নাই। যেই মুহূর্তে আমরা চালাবো কমিট,
তখনই যতগুলো চেঞ্জ হলো টোটাল চেঞ্জটা গিয়ে ডেটাবেইজে এক্সিকিউট হয়ে যাবে। সো ডেটাবেইজে আগে ছিল এ অ্যাকাউন্টে 2,000 টাকা, এখন আছে 1,000, বিতে ছিল 5,000 টাকা, বর্তমানে আছে 6,000। সো এই যে টোটাল কাজগুলো হলো এটাকেই বলা হচ্ছে ট্রানজ্যাকশন। আর ট্রানজ্যাকশানে রিড রাইট এই দুইটা হচ্ছে মেন অপারেশন, এটা সবচেয়ে বেশি ইউজ হয়। আর কমিটটা ছাড়া হবেই না, কারণ কমিট করলে পরে আপনার ফাইনালি যা যা চেঞ্জ করলেন সেগুলো ডেটাবেইসে পার্মানেন্টলি এক্সিকিউট হয়ে যাবে। সো কমিট সবার শেষে অবশ্যই ইউজ করতে হবে, এটা ম্যান্ডেটরি। সো আশা করছি ট্রানজ্যাকশানের বিষয়টা মোটামুটি আপনাদের একটু হলেও ক্লিয়ার হয়েছে। নেক্সট ভিডিওতে আমরা ট্রানজ্যাকশানের মেইন প্রপার্টিসগুলো কী কী ওগুলো নিয়ে ভালোভাবে আরও আলোচনা করব। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নেক্সট ক্লাসে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।